আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের শিক্ষাবার্তা.com পত্রিকার নিয়মিত আয়োজন শিক্ষা ভাবনা। সুপ্রিয় সুধী, করোনার এই ভয়াল গ্রাসে সারা পৃথিবী যখন স্থবির হয়ে পড়েছে, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য, অর্থ, সব সব ডিপার্টমেন্ট যখন ভেঙে পড়েছে, ঠিক আমরা সেই মুহূর্তে শুরু করছি শিক্ষাবার্তা.com পত্রিকার লাইভ অনুষ্ঠান শিক্ষা ভাবনায়। আমাদের অনুষ্ঠান শুরুতে একটু দেরি হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমাদের আরেকটি লাইভ চলছিল। তো আমরা আমাদের আজকে অতিথিদের সঙ্গে একটু পরিচয় হয়ে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করছেন পীরজাদা শহীদুল হারুন স্যার, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। ওনার আরেকটা বিশেষ পরিচয় আছে, উনি একজন খ্যাতিমান অভিনেতা। ওনার অসংখ্য নাটক, সিনেমা আমরা সবসময় দেখে থাকি। আমাদের একজন অতিথি রয়েছেন জনাব সাজ্জাদ হোসেন খান, প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা। একজন অতিথি রয়েছেন ডাক্তার অসীম কুমার সমাদ্দার, স্বাস্থ্য কর্মকর্তা, ফকিরহাট উপজেলা কমপ্লেক্স। আমাদের আরো একজন অতিথি রয়েছেন অ্যাডভোকেট পারভিন আহমেদ, উনি একজন সফল সংগঠক। উনি আওয়ামী লীগের মহিলা শাখার বাগেরহাট জেলার প্রতিনিধিত্ব করছেন। তো আমরা সরাসরি এখন চলে যাব আমাদের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন স্যারের কাছে আমরা জানতে চাইবো, যেহেতু আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেকটা পঙ্গু হয়ে পড়েছে, তো এই অবস্থায় আপনার মন্ত্রণালয়ের কার্যক্রম, করোনা পরিস্থিতি কি অবস্থায় চলছে, সার্বিক আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই করোনার মাঝে আপনারা যে সবাই মূল্যবান সময় দিয়েছেন এবং আপনাদের এই কথা শুনছেন বাংলার জনগণ, তারা যদি সামান্যতম উপকৃত হয়, স্বাস্থ্যগত দিক দিয়ে বলুন, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, সামাজিকগত দিক দিয়ে বলুন, তাহলে আপনাদের এই প্রচেষ্টা অবশ্যই সার্থক। আমি আপনার কথার সাথে একমত, তবে আমি একটু সংশোধনী আনতে চাই আপনার কথায়। আমাদের অর্থনীতি কিন্তু পঙ্গু হয়নি, আমাদের অর্থনীতি সামান্য বাধাগ্রস্ত হয়েছে। কেননা আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে চলেছে, আমরা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে গিয়েছি, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের ইউনেস্কো কর্তৃক আমরা স্বীকৃতি পেয়েছি, আমাদের জিডিপির হার কিন্তু পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে একটি। সেভাবে আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে চলেছে, যেখানে আমাদের 1972 সালে আমাদের বাজেট হয়েছিল মাত্র 786 কোটি টাকা, আর আজকাল বাজেট প্রায় 6 লক্ষর কাছাকাছি। তাই এই অর্থনীতি কিন্তু পঙ্গু হওয়ার মতো নয়। হ্যাঁ, কিছুটা স্থিমিত হয়ে গিয়েছে, কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নয়, এটা সারা বিশ্বের ক্ষেত্রে। এটা বৈশ্বিক একটা সমস্যা হলো করোনা। আমাদের কিন্তু একটা চলমান কিছু প্রক্রিয়া আছে, বাজেটটা হলো বা অর্থনীতি হলো একটা চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাঝে বেশ কিছু খাত আছে যেগুলি এই আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যায়। আমাদের শিল্প কারখানা আছে, আমাদের রেমিটেন্স আছে, আমাদের গার্মেন্টস প্রোডাক্টস আছে, এগুলি আপাতত বাধাগ্রস্ত হয়েছে। তবে আমাদের যে প্রক্রিয়া আছে তা কিন্তু কয়েক মাস বন্ধ ছিল, তারপর কিন্তু আমাদের সীমিত আকারে সবকিছু সরকার আমাদের অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করে, মানুষের সামাজিক দিকটা চিন্তা করে, মানুষের জীবিকার দিকটা চিন্তা করে, মানুষের জীবনের দিকটা চিন্তা করে কিন্তু সীমিত আকারে খুলে দেওয়া আছে। আমাদের অফিস চলছে, যেখানে শতভাগ লোক থাকার দরকার সেখানে নির্দেশনা রয়েছে যে 25% লোক থাকলে হবে। আমাদের কাজ চলছে, আপনারা জানেন যে আমরা ডিজিটালাইজ হয়েছি। আমরা এখন ঘরে বসে বা অফিসে বসে কিন্তু ফাইল ওয়ার্ক করি না। আমাদের সরকারের নির্দেশনা রয়েছে কিন্তু 60% ফাইল ই ফাইলিং এর মধ্যে হতে হবে। আমি এখন গাড়িতে বসে আমার মতামত দিই, আমি ফাইল অনুমোদন করি, আমি ফাইল উপরে পাঠাই। তাই আমাদের কিন্তু ঘরে বসে হচ্ছে। যেমন আজকে কিন্তু আমরা একসাথে কোনো স্থানে একত্রিত হয়নি, আমরা বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়েছি, কিন্তু জনগণ যারা দেখছে, দর্শক যারা দেখছে, তারা কিন্তু এক জায়গাতে দেখছে। তবে
আমাদের এই যেটা বাধাগ্রস্ত হয়েছে, এই যে আমাদের অর্থনীতি একটু বিপদের মাঝে পড়েছে সাময়িকভাবে, সেটা কাটিয়ে উঠতে পারবে। এবং সরকার কিন্তু প্রণোদনার যে ব্যবস্থাপনা করেছে, স্বাস্থ্য খাতে যে বরাদ্দর বৃদ্ধি করেছে, এবং মানুষের যে মানে যে জনগোষ্ঠী আছে, প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাভোগী জনগোষ্ঠীর সংখ্যা বাড়িয়েছে, আমাদের যে বেষ্টনী, যে সহায়তা বেষ্টনীর সংখ্যা বাড়িয়েছে, তাতে মানুষ না খেয়ে মরবে না। তাতে মানুষের মাঝে কিন্তু এই খাদ্য সামগ্রী পৌঁছে যাচ্ছে। মানুষের মাঝে কিন্তু এখন ব্যবসা প্রতিষ্ঠান খুলে গিয়েছে, এখন 7টা পর্যন্ত এই ঈদুল আজহা উপলক্ষে খোলা আছে। মানুষ কিন্তু কাজে ব্যস্ত আছে, উৎপাদন আছে। অবশ্য যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, তবে আমরা আশা করব যে বিশ্ব যেভাবে এগিয়ে চলছে, আমরা তাদের তাল মিলিয়ে যাচ্ছি, আমরাও কিন্তু এরপর ঘুরে দাঁড়াবো, এবং আমাদের এই অর্থনীতি অবশ্যই আগের ভাবে চলে যাবে। মানুষ আর্থিকভাবে তারা স্বয়ংসম্পূর্ণ হবে, তারা সচ্ছল হবে, তাদের জীবিকার জন্য এখন যে পরিমাণ তাদের চিন্তা করতে হচ্ছে সেই পরিমাণ চিন্তা করতে হবে না। আমাদের এই করোনার জন্য কিন্তু সকল ব্যবস্থাই একটু বাধাগ্রস্ত হয়েছে। শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের সকল ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে, সীমিত আকারে চলছে। তবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছে, একটা ধারাবাহিক ভাবে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, যেভাবে আমাদের বাজেট করা হচ্ছে, যেভাবে বাজেট বাস্তবায়ন করা হচ্ছে নিজস্ব অর্থায়নে, সেখানে আমরা হয়তো এই প্রতিকূল পরিবেশ চলে গেলে আমাদের এই অর্থনৈতিক অবস্থায় অনুকূল পরিবেশে যাবে, আবারও আমরা আগের মতো আমরা চলে যেতে পারবো, আমরা আগের মতো এই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আমাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের কিন্তু অবশ্যই নিজের জীবনটাকে বাঁচাতে হবে। এটা হলো মানুষের কাছে একটা সংখ্যা, কিন্তু যে পরিবারে একটা জীবন যায় সেই পরিবারে কিন্তু কয়েকটা পরিবারকে, কয়েকটা গোষ্ঠীকে, কয়েকটা পর্বকে নষ্ট করে দেয়। তাই আসুন আমরা স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করে, যেগুলি ব্যবস্থাপত্র দিয়েছে সরকার, যেভাবে স্বাস্থ্য বিভাগ কাজ করছে, তাদের কথা মেনে আমরা যেন চলি, আমরা যেন করোনাকে জয় করতে পারি আমাদের স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে এবং আমাদের সচেতনতার মাধ্যমে। তাহলেই আমরা বাঁচবো, আমরা বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে আবারও আগের মতো, এবং এগিয়ে যাব আমরা দৃঢ় পদক্ষেপ। ধন্যবাদ স্যার। আপনার কাছে স্যার আবার আসবো। আমি চলে যাব আমাদের আরেকজন অতিথি জনাব সাজ্জাদ হোসেন স্যারের কাছে। আমরা জানি স্যার টিটি কলেজে আছেন, তো স্যারের কাছে জানতে চাইবো স্যার, করোনা সময়কালীন যেহেতু আপনারা সবসময় শিক্ষক নিয়ে কাজ করেন, তো এই শিক্ষা কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ কিভাবে চলছে, আপনার অভিজ্ঞতা একটু আমাদের মাঝে শেয়ার করেন স্যার। সাজ্জাদ স্যার শুনতে পাচ্ছেন ওকে? হ্যাঁ, আমরা স্যারকে ডিসকানেক্ট দেখছি, হয়তো টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমাদের অসীম স্যার, ওনাকেও দেখছি না। তো আমি চলে যাব আমাদের প্রিয় আপার কাছে, অ্যাডভোকেট পারভিন আহমেদের কাছে। আপাকে আমি সবসময় দেখি বিভিন্ন লাইভ অনুষ্ঠানে, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় সবসময় অনুষ্ঠান নিয়েই থাকেন। একজন সফল সংগঠক বলা চলে, নারী অধিকার, নারী নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তো আপার কাছে এই করোনাকালীন সময়ে, আমরা জানি গত 8ই মার্চ থেকে এই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। তারপর এই সময়কালীন, এই যে করোনাকালীন সময় আপনার কিভাবে কাটছে, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন আমাদের দর্শক শ্রোতা। আপা, প্রথমেই আমি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকে আলোচক হিসেবে যারা আছেন, বিশেষ করে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় পীরজাদা শহীদুল হারুন স্যার সহ অন্যান্য যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি ধন্যবাদ জ্ঞাপন করব শিক্ষা বার্তার সকল কুশলীদের, এই কারণে যে করোনাকালীন সময় আসলে
আমরা ঘরের ভেতরে একরকম বন্দি একটা জীবন কাটাচ্ছি। তো এই সময়ে শিক্ষা বিষয়ক এবং সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আপনাদের এই যে আলোচনা আয়োজনটি, এটি আমি মনে করি যে সবার জন্য একটি সময় উপযোগী আয়োজন। তো এর জন্য আবারও অন্তর থেকে কৃতজ্ঞতা। আর ব্যক্তি আমার সময় কিভাবে কাটছে সেটি যদি বলেন, অনেকটা কিন্তু আপনি শুরুতেই বলে দিয়েছেন। 8 তারিখ থেকে যখন শুরু হলো করোনা, আমরা জানতে পেলাম প্রথমে। তারপরে সেদিন আমি একটা মিটিং এ ছিলাম, মহিলা পরিষদ জেলা কমিটি। তার পরবর্তীতে আমরা ওই সময় সিদ্ধান্ত নেই যে কি করা যায়। তো আমি একটু ওয়াচ করছিলাম। 6-7 দিন পরেই আমরা প্রথমে আমাদের টিম গঠন করে আমরা সচেতনতার যে দিকটি, আমরা সাংগঠনিকভাবে পৌরসভা এলাকায় বাগেরহাট জেলায় আমরা সচেতনতার দিকটি একটু খেয়াল করলাম। বিশেষ করে অপেক্ষাকৃত তৃণমূল পর্যায়ে যারা বসবাস করে, যারা একটু অসচেতন, তাদের কাছে গেলাম এবং সেখানে আমরা একেবারে প্রথম ধাপেই মহিলা পরিষদের পক্ষ থেকে আমরা 500 হ্যান্ড ওয়াশ এবং 500 মাস্ক তখন কিন্তু একেবারেই পাওয়া যাচ্ছিল না, আপনারা জানেন যে প্রথম দিকে। তো সেখানে বাগেরহাটি কয়েকটি সংগঠন খুব আন্তরিকতার সঙ্গে প্রথম দিকে ওরা তৈরি করলো এবং একেবারে উৎপাদন মূল্যে ওরা দেয়া শুরু করলো। তো ওদের কাছ থেকে আমরা কিনেই নিয়ে এসেছিলাম নিজস্ব অর্থায়নে। তো সেটি দিয়ে আমরা শুরু করলাম। তারপরে সাংগঠনিক ভাবে আমরা মানে প্রথমেই আমাদের একটি স্লোগান ছিল, আমাদের একটি ব্যানার করেছিলাম যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এবং সেখানে আমাদের স্লোগানটি ছিল যে একটি মানুষকেও আমরা অনাহারে থাকতে দিব না। তো সেখান থেকে আমাদের নিজস্ব অর্থায়নে এবং আমাদের শরীর যে মানুষগুলি আছে যারা মানুষের জন্যই আসলে, তাদেরকে আমরা কালকে আসবো না, আসা হবে না বুঝছো। কিভাবে সেখান থেকে আমরা ডাল, তেল, পেঁয়াজ, আলু, মানে একেবারে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমরা 150 জন মানুষকে দেওয়ার চেষ্টা করলাম। তার পরবর্তীতে আমাদের নিজস্ব পারিবারিক একটি ট্রাস্ট আছে, পানাউল্লাহ ট্রাস্ট, মানে আমার দাদার বাবার নামে। তো ওখান থেকে আর সারা পৃথিবীতে আমি দেখলাম যে এইভাবে আসলে হবে না। সারা পৃথিবীতে আমাদের যত আত্মীয় স্বজন ছিল তাদেরকে একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলে এই সময় আসলে করোনা কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। আমরা দেখলাম যে ডিজিটাল বাংলাদেশ, আমরা যে আসলে ডিজিটাল হয়েছি এবং এটা সুফল যে কতটা, এই করোনা কালে কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। সাথে সাথে সারা পৃথিবীর সব আত্মীয় স্বজনকে একটি গ্রুপে নিয়ে আসলাম এবং সেই মেসেঞ্জার গ্রুপে সেখান থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা জানানোর পরে যেটি দেখা গেল যে বাংলাদেশে আমাদের কয়েকটি জেলায় আত্মীয় স্বজন ছড়িয়ে আছে। তো সবার এলাকায় মানে মানুষগুলি আমরা নির্বাচন করলাম যে আসলে কাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যেটি দেখলাম বাস্তবতায়, যে একেবারে গ্রাসরুট লেভেলে কিংবা একেবারে সাধারণ যারা, তারা কিন্তু সরকারি পর্যায়ে রাজনৈতিকভাবে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পৌর প্রশাসন থেকে প্রচুর খাদ্য সামগ্রী পেয়েছে। সমস্যা হয়েছিল নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, যারা কারো কাছে চাইতে পারে না, যারা বলতে পারে না, তাদের কষ্ট আসলে খুবই খারাপ লেগেছিল। সেই মানুষগুলোকে নির্বাচন করে আমরা ওই পানাউল্লাহ ট্রাস্টের পক্ষ থেকে 800 মানুষকে আমরা খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। ঈদের সময় 300 মানুষকে আমরা ঈদ খরচ, আর 200 মানুষকে রোজার ইফতারি এবং নগদ 12 লক্ষ টাকা এবং 10 টন চাল আলাদা করে বিভিন্ন সংগঠনকে এইভাবে মানে আমাদের পারিবারিক ট্রাস্ট থেকে ওইভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর সচেতনতামূলক যে প্রোগ্রাম, সঙ্গে সঙ্গে জেলা পর্যায়ের যে করোনা প্রতিরোধ যে কমিটি, সেই কমিটির আমি একজন মেম্বার। তো ওখান থেকে তো যেভাবে কাজ করা, সমন্বিত প্রয়াস যেটি, সেটির সঙ্গে শুরু থেকে এখন পর্যন্ত একভাবে চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে যেটি করছি সেটি হচ্ছে যে মানুষের শারীরিক সক্ষমতার সঙ্গে সঙ্গে মানসিক দিকটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা শারীরিক মানে স্বাস্থ্য নিয়ে বেশি কথা বলি, কিন্তু মানসিক স্বাস্থ্যটা যে একটি প্রধান বিষয়, এটি কিন্তু আসলে আমরা দেখি না। আমরা বলি যে ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করতে হবে, কিন্তু ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড আপ করতে হলে পুষ্টিকর খাবার খেলেও সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্যটা দরকার, কারণ ওর জন্য যে বিশেষ যে হরমোন সিক্রেশনটা দরকার
সেটি কিন্তু আমাদের ডাক্তার মহোদয় আছে, উনি জানবেন। সেজন্য মানসিক প্রশান্তিটা অনেক বেশি দরকার। তো সেই কারণে আমি যেটি করলাম, যে আমার যেহেতু কয়েকটি সংগঠন আছে, আজকে সঞ্চালক মহোদয় জানেন যে তোমায় গান শোনাবো নামক একটি প্রোগ্রাম আমি ধারাবাহিকভাবে করে যাচ্ছি, আমার পরিকল্পনা, আমার সঞ্চালনায়। সঙ্গে সঙ্গে আমার আবৃত্তি সংগঠন যেটা কণ্ঠ সৃজন, ওখান থেকে দিবস ভিত্তিক যে আয়োজন করি সেটি আমি করছি। সামনের সপ্তাহ থেকে সৃজনে ছন্দে আনন্দে এরকম একটি আয়োজন সারা বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে, শুধু নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে বাংলা ভাষার ছড়িয়ে আছে, ওনাদেরকে নিয়ে যে ঘরে বসে, মানে আমার ধারণাটা এরকম যে আমরা একটি সংস্কৃতি ঋদ্ধ মানবিক সমাজ, মানবিক বাংলাদেশ গড়তে চাই। তো সেই মানবিক সমাজ গড়তে হলে আমাদের প্রতিটি পরিবার হোক সৃজনশীল। সেই জন্যই আসলে আমি ঘরে বসে ব্যক্তি, আমি ক্ষুদ্র মানুষ, আমি তো যতটুকু সম্ভব আমি ঘরে এইভাবে, বাইরে ওইভাবে, এইভাবে চেষ্টা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলে রাখি যে আপা কিন্তু একজন সুন্দর আবৃত্তিকার। আমরা আপার কাছ থেকে কবিতাও শুনবো পরবর্তীতে, পরে যখন আসবো। তো এই পর্যায়ে আমি চলে যাব সাজ্জাদ হোসেন স্যারের কাছে, যে স্যার আমাদের টিচার্স ট্রেনিং কলেজের একজন সম্মানিত প্রভাষক, সকল শিক্ষকের একজন শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন স্যার। তো আমরা স্যারের কাছে শুনবো যে এই করোনাকালীন সময়ে স্যারের সময়টা কিভাবে কাটছে। তো আপনার শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষকদের কোনো কার্যক্রম এখন আছে কিনা, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। আচ্ছা, স্যার আর এখানে মনে হয় নেট প্রবলেম। স্যার শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সঞ্চালককে। সবাই কেমন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার, বলেন। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা একটু নেট প্রবলেমে আছি হয়তো। আমাদের দুজন অতিথি এই মুহূর্তে ডিসকানেক্ট দেখতে পাচ্ছি। তো আমরা আবার আমাদের অতিরিক্ত সচিব স্যারের কাছে চলে যাব। তো স্যারের কাছে আমি জানতে চাইবো, স্যার আপনি সরকারের অনেক বড় দায়িত্বে আছেন, অনেক বড় দায়িত্বে থাকার পরেও কিভাবে স্যার এই অভিনয় চালিয়ে যান স্যার, এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন। এবং আমার অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী সাহেবকে, যে উনি কোর্টের ওই আইনের মারপেচের বাইরে যে এই যে কালচারাল দিকটা ধরে রাখতে পেরেছেন। আমি বলি আমাদের একটি মাত্র জীবন, এই জীবনটাকে আমরা যতটা ব্যবহার করতে পারবো ততটাই কিন্তু আমাদের ভালো লাগবে। এবং উনি একটি কথা বলেছেন যে আমাদের শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যটা বেশি জানা। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে। একটি উদাহরণ দিতে হয়, গত পরশু দিনের উদাহরণ। আমরা 5 ভাই 1 বোন, আমার একটি মাত্র বোন, তার হাজবেন্ড হঠাৎ করে তার করোনার যতগুলি উপসর্গ আছে সবগুলি দেখা দিল। আমি টেলিফোন করে তার করোনার টেস্ট করানোর ব্যবস্থা করলাম। টেস্ট করতে একটু দেরি হলো, মানে আসতে রিপোর্ট, যেহেতু শুক্রবার পড়েছে। এর মাঝে আমার বোন এবং তার একমাত্র মেয়ে এবং তার একমাত্র মেয়ে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হলো। আমার বোন বলল আমার ঘ্রাণ নেই, আমি ঘ্রাণ পাচ্ছি না, দুধ পড়ে যাচ্ছে, আমি তার গন্ধ পাচ্ছি না, আমি কিছু গন্ধ পাচ্ছি না। করোনা সকল উপসর্গ এসেছে। কিন্তু পরবর্তীতে যখন আমার বোনের টেস্ট, ভাই মানে বোন জামের টেস্টটা আসলো, তখন দেখা গেল সে সুস্থ। তারপর যখন আমাদের এই 3 জনের টেস্ট আসলো সব সুস্থ। এটা সাইকোলজিক্যালি সে দুর্বল হয়েছে।
সে ভেবে নিয়েছে যে তার করোনা হয়েছে, করোনা হয়নি। এটা মানসিক দুর্বলতার কারণে হয়েছে। সে যদি মানসিকভাবে সবল থাকতো তাহলে কিন্তু এটা হতো না। এটা সাইকোলজিক্যালি সে এফেক্টেড হয়েছে, সে ফিজিক্যালি এফেক্টেড হয়নি। তাই আমাদের চাঙ্গা রাখতে হবে, এবং চাঙ্গা রাখার সবচেয়ে বড় উপায় হলো এই কালচারাল লাইনটি, এই সাংস্কৃতিক দিকটা বলেন, কবিতার দিক বলেন। এবং আপনি বলেছেন যে কিভাবে একটা বড় চাকরি করে, বড় চাকরি বড় আর ছোটর মধ্যে নেই। আমরা চাকর, কেউ বড় বেতনের চাকর, কেউ ছোট বেতনের চাকর। আমি সর্বোচ্চ পর্যায়ের বেতনভুক্ত একজন চাকর, মানে চাকুরি করি, চাকর থেকে চাকুরি। আবার হিন্দিতে যদি চান নকর নকরি, নকরি অর্থ নকর থেকে নকরি, নকর মানে চাকর। আবার যদি ইংরেজিতে চান পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। আমি উচ্চ মানে বেতনভুক্ত উচ্চ মজুরির একজন চাকর। তবে আমি একটা কথা ভাবি যে ইচ্ছা থাকলে উপায় হয়, এবং আরেকটা হলো যে রাধে সে চুল বাঁধে। অ্যাডভোকেট সাহেব কিন্তু চুল সুন্দর বেঁধেছে, ওনাকে সুন্দরও লাগছে, উনি অনেক ব্যস্ত আছে, তবু সুন্দর লাগছে। আপনাকে সুন্দর লাগছে, এটাই হলো আপনার ইচ্ছা শক্তির প্রকাশ ঘটানো। এবং আমরা 24 ঘন্টা সময় পাই। আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি 8 ঘন্টা অফিস বা আপনার কর্ম সময়, 8 আর 5 কত 23, আপনি 11 ঘন্টা সময়, 11 ঘন্টাকে কাজে লাগান। আমি কাজে লাগানোর চেষ্টা করছি। আর যে রাধে সে চুল বাঁধে, আমি চাকরিও করেছি, আবার কালচারাল দিক করেছি। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি এই চাকরি করার পরও এই পর্যন্ত আমার অভিনীত 235টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা মুক্তি পেয়েছে সিনেমা হলে। আমি 1274টি নাটকে অভিনয় করেছি যেগুলো প্রচলিত হয়েছে। আমি 45টা আইটেমের মডেল হয়েছি। আমি 99টা গান লিখেছি। আমি 3টা কবিতার বই লিখেছি। আমি আবৃত্তি করি। ইচ্ছা শক্তি ছিল, আমি কাজে লাগিয়েছি। আমি অযথা আড্ডা না দিয়ে আমি এই কালচারাল দিকে, আমার একক চিত্র প্রদর্শনী হয়েছে, আমার 105টি ছবি আঁকা আছে, এই ছবির চিত্র প্রদর্শনী হয়েছে। আমি একসময় স্প্যানিশ গিটার, হাওয়াইন গিটার বাজাতাম। এটা আমি সময় করে নিয়েছি, আমি সময়টাকে নষ্ট করিনি, আমি সময়টাকে অযথা ঘুমিয়ে কাটাইনি। আমি এটা কাজে লাগানোর চেষ্টা করেছি। এবং যে বললাম ইচ্ছা থাকলে উপায় হয়, আমার ইচ্ছে শক্তি ছিল, উপায় হয়েছে। অ্যাডভোকেট সাহেব, বিজ্ঞ আইনজীবী সাহেব, উনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন, উনি সাক্ষীর জেরা করেন, উনি সিভিল কেসের উনি জবাব লিখেন, উনি সব, কিন্তু উনি কিন্তু কালচারাল দিক করছেন। উনি সঞ্চালনায় একটা গানের অনুষ্ঠান হচ্ছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার কবিতা আবৃত্তির একটা অনুষ্ঠান হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। ওনাদের এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি মাদক থেকে সরিয়ে আনতে চান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি নেশা থেকে সরিয়ে আনতে চান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে চান, তাহলে অবশ্যই তাদেরকে সাংস্কৃতিক অঙ্গনে নিতে হবে, তাদেরকে ক্রীড়া অঙ্গনে নিতে হবে। আমি যেখানে চাকরি করেছি সেখানে কিছু না কিছু ব্যবস্থা করেছি। আমি যখন দাউদকান্দির উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, সেখানে উপজেলা লেভেলে একটি স্টেডিয়াম করেছি, চারদিকে গ্যালারি যুক্ত একটা স্টেডিয়াম করেছি একটা উপজেলায়। আর কোন উপজেলা আছে কিনা আমার সন্দেহ। আমি একটা মঞ্চ করেছি, এবং মঞ্চে প্রতি মাসে একটি নাটক আমি মঞ্চায়ন করতাম, এবং ওই নাটকে অভিনয় করত যারা ওখানে চাকরি করত, ওখানে বাচ্চারা ছেলেমেয়েরা ছিল তারা, এবং তারা কিন্তু সে নাটকে তারা অভিনয় করত, তাদেরকে নাটক অভিনয় করাতাম। তারপর আমি একটি ঈদগাহ করেছি 35 লক্ষ টাকা খরচ করে। দেখবেন ঢাকাটা চট্টগ্রাম যাওয়ার রাস্তায় দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরই বামে একটা ঈদগাহ দেখবেন। ঈদগাহটা ছোট ছিল, ওটা বড় করেছি, এবং বর্তমান মাননীয় সাংসদ সুবিধা ভূঁইয়া ওরা আরো বড় করেছেন। আমি সবাইকে এসব কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি যখন দাউদকান্দির ফেনী সদরের ইউনো ছিলাম, আমি সেখানে একটা বদ্ধভূমি ছিল, সেখানে আমার ডিজাইনে, আমার অর্থায়নে, কারো কাছে পয়সা নেইনি, আমরা পয়সা সংগ্রহ করে আমরা একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছি। এটা হলো মানসিকতার ব্যাপার। আমি দাউদকান্দি প্রতিটা রাস্তার নাম, আমি পৌর প্রশাসক ছিলাম, একজন মুক্তিযোদ্ধার নামে করেছি। আমি এখানে ইউনো কাপ, গোল্ড কাপ, আমি ক্রিকেট টুর্নামেন্ট ছেড়েছি বিভিন্ন ইউনিয়নের মাঝে। আমি ইউনো গোল্ড কাপ ফুটবল খেলার ব্যবস্থা করেছি। আমি সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। এতে কিন্তু আমার অফিসিয়াল কাজে কোনো সামান্য ব্যত্যয় ঘটেনি। আমি কি করেছি, যারা যে যুব সমাজ মাদকের সাথে জড়িত ছিল, যে যুব সমাজ সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদেরকে আমি নাটক করেছি, তাদেরকে আমি খেলায় এনেছি। সেখানে কিন্তু পরে আর মানে মাদকের ততটা প্রভাব ছিল না। তাই আমি বলবো যে আসুন, আমার সন্তানকে
আমার ঘর থেকে শুরু করি, আমার সন্তানকে আমরা লালনের কথা বলি, হাসনের কথা বলি, রাধা রমণের কথা বলি, উকির মুন্সির কথা বলি, আমরা এদের কথা বলি, আমরা নজরুলের কথা বলি, আমরা রবীন্দ্রনাথের কথা বলি, আমরা জীবনানন্দ দাশের কথা বলি, তাদেরকে আমরা সাহিত্য তুলে দিই। আমাদের এই দেশের সংস্কৃতি সাহিত্য কিন্তু মানে দীর্ঘদিন ধরে চলে আসছে। আমাদের নিজস্ব কৃষ্টি আছে, এটা যেন আকাশ সংস্কৃতি গ্রাস না করে। আমার সন্তানরা যেন আমরা যে ভাষায় কথা বলার জন্য রক্ত দিয়েছে আমার ভাইয়েরা, সেই ভাষাকে অবজ্ঞা না করে আমরা যেন আমাদের কালচারকে, আমাদের যে ঐতিহ্যবাহী কালচার আছে তাকে আমরা লালন করি, ধারণ করি, আমাদের সন্তানের মাঝে ওইটা ব্যবহার করি। তাহলেই এই 56,000 বর্গমাইলের বাংলাদেশ সুরের বাংলাদেশ হবে, গানের বাংলাদেশ হবে, কবিতার বাংলাদেশ হবে, সাহিত্যের বাংলাদেশ হবে। এদেশের বৃষ্টির মাঝে গানের সুর পাওয়া যায়, এদের যে বাতাস বয়ে ধানের খেতে সেখানে কিন্তু কবিতার ছন্দ পাওয়া যায়। যে দেশে এত কিছু আছে সে দেশের আমাদের সন্তানরা যাবে বিপথে, আমাদের সন্তানরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হবে, এটা কিন্তু আমি কেন ভাবতে পারি না। তাই আসুন, আমরা যে বিভিন্ন সংগঠন আছে, যে আপা সংগঠন করেছেন, এই সংগঠনগুলিকে আমরা পৃষ্ঠপোষকতা করি। তাতে আমাদের ছেলেমেয়েরা আসবে, তারা আমাদের দেশকে চিনবে, আমাদের জাতিকে চিনবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে চিনবে, এদেশের স্বাধীনতা সংগ্রামকে চিনবে, মুক্তিযোদ্ধাদের তারা প্রশংসা করবে, তারা শ্রদ্ধা জানাবে, আমাদের একটি পতাকাকে তারা সমুন্নত রাখবে। আমাদের এই পতাকাকে যেন এই পুরনো শকুন খামচে ধরতে না পারে। আসুন তাদেরকে গানে নিয়ে যাই, তাদেরকে অভিনয় নিয়ে যাই, তাদের কবিতায় নিয়ে যাই। আমরা অবশ্যই মনে হয় আজকে আপার কণ্ঠে একটা কবিতা শুনবো, ভালো লাগবে, আমাদের মনকে সতেজ করতে হবে। এই করোনা কিন্তু দুঃখ না, আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। আমি নিজেকে কখনো বৃদ্ধ ভাবি না, পৌর ভাবি না, আমি সবসময় নিজেকে ভাবি আমি 23 বছরের একজন যুবক। 23 বছরের যুবকের যে ইচ্ছা শক্তি, 23 বছর যুবকের যে মনের অবস্থা, আমার মনের অবস্থা তাই আমি 23 বছর যুবক ভাবি, তাই আমরা সবাই যুবক ভাবি। আমরা ভাবি যে করোনার সাথে আমরা যুদ্ধ করতে পারবো, করোনার কাছে আমরা নতি স্বীকার করবো না। হয়তো সামান্য বাধা আসবে, সে বাধা আমরা অতিক্রম করব। অতিক্রম করতে হলে ডাক্তার সাহেবের কথা শুনতে হবে, ডাক্তার সাহেবের কথা মতো আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, আমাদের সামাজিক দূরত্ব মানতে হবে, আমাদের পুষ্টিকর খাবার যে আছে সেটা গ্রহণ করতে হবে, আমরা শ্বাসের ব্যায়াম করতে হবে, আমরা জোরে শ্বাস নেই, কতক্ষণ ধরে রেখে পারো ছেড়ে দেই, আমরা বেলুন নেই, বেলুন ফুলাই, এটি কিন্তু আমরা চিত হয়ে না শুয়ে মাঝে মাঝে উপত হয়ে শুই, কেননা আমাদের ফুসফুসে যা আছে সব রগগুলি কিন্তু পিঠের দিকে। আমরা এগুলি ব্যবস্থা করি, আমরা ভিটামিন সি যুক্ত খাবার খাই, আমরা ভিটামিন সি তো প্রচুর আছে, আমাদের পেয়ারায় আছে, আমাদের লেবুতে আছে, আমাদের তেঁতুলের টার্টারিক অ্যাসিড আছে, যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে যেমন ওষুধ খেতে হবে, তেমনি ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, আর সবচেয়ে আমাদের মানসিক শক্তিটা বাড়াতে হবে। আমরা মানসিক ভাবে যখন শক্ত হব, তখন এনজাইমগুলি, যে এনজাইম দরকার সেটা সিক্রেশন হবে, এবং সেইগুলি আমাদের বডির মাঝে অ্যান্টিবডি তৈরি করবে, যারা যুদ্ধ করবে বিভিন্ন ভাইরাসের সাথে, বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে, আমাদের সুস্থ রাখবে। আসুন এই জাতিকে সুস্থ রাখি, নিজেকে সুস্থ রাখি, এবং অন্যকে সুস্থ রাখতে সহায়তা করি। আমাদের সংস্কৃতির চর্চাকে আমরা ধরে রাখি, আমরা যে সকাল হলে যেন গানের আওয়াজ শুনতে পাই, আমরা বিকালের জন্য কবিতা আবৃত্তি শুনতে পাই, আমরা যেন বিতর্ক প্রতিযোগিতা করি, আমরা যেন একজনের ভালো পর্যায়ক্রমে গল্প বলা শিখি। আমরা দেশে তো এখন তো যে ভার্চুয়ালি সবকিছু হচ্ছে, এগুলি তো আপনারা আনতে পারেন। এইভাবে আমরা কবিতা আবৃত্তির একটা প্রতিযোগিতা করতে পারেন, আপনার ফকিরহাটে একটা কালচারাল অনুষ্ঠান করতে পারেন। এখন তো আপনার ঘরে বসে অনুষ্ঠান করা যায়, এবং আপা করছেন, আমার খুব ভালো লেগেছে। তাই আসুন, যে রাধে সে চুল বাঁধে, আমি রেঁধেছি, চুল বেঁধেছি, আপনিও রাধেন, আপনিও চুল বাঁধেন। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে অনেক আবৃত্তি গান শুনবো। এখন আমি চলে যাব অ্যাডভোকেট পারভিন আহমেদ আপার কাছে। আপনার কাছে কবিতা শুনবো, তার আগে একটু জানতে চাইবো যে আপনি এই সংগঠন কত সালে শুরু করেন, এ পর্যন্ত কতগুলো আবৃত্তি বা কতগুলো স্টুডেন্ট আপনি তৈরি করেছেন, এ সম্পর্কে একটু বলবেন। লাস্টে একটা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন। আচ্ছা, ধন্যবাদ মুফিদ ভাইকে। আমি প্রথমে আমাদের প্রধান অতিথি মহোদয়ের অবগতির জন্য একটুখানি জানাতে চাচ্ছি যে আমাদের বাগেরহাটে বর্তমান সময়ে জেলা প্রশাসক মহোদয়, উনি অনেক বেশি সৃজনশীল, অনেক বেশি সাহিত্য মনা এবং অনেক বেশি উদ্যমী মানুষ। উনি আসার পর থেকে প্রতিটি মাসে, কোনো মাসে মানে
আমাদের বাংলাদেশে যত কবি সাহিত্যিক তাদের জন্মদিবস পালন, এটা কিন্তু আগে কখনোই, আমি বাগেরহাটেরই মেয়ে, তো আমার জীবনে আমি কখনো দেখিনি। এটা উনি আসার পরেই হচ্ছে। আর এই করোনাকালীন সময় বাহ। তিনি শিশুদের মানসিক দিক বিকাশটা এবং শিশুদের মনস্তাত্ত্বিক দিকটি চিন্তা করে তিনি জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন ভার্চুয়ালি। তো সেখানে জুম মিটের মাধ্যমে গত 7 তারিখ থেকে একেবারে 8 দিন, মানে পুরো জেলা ব্যাপী, উপজেলা থেকে জেলা, এইভাবে একটি উনি শেষ করেছেন। তো সেখানে বিচারক, আমি যেহেতু একজন বিতর্কেরও মানুষ, আমি ছোটবেলা থেকে বিতর্ক নিয়ে আছি, তো বিতর্কের বিচারক হিসেবে থাকার আমার সৌভাগ্য হয়েছে। সেখানে বিষয় ছিল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তি সচেতনতাই মূল নিয়ামক। তো এমন সময় উপযোগী একটি বিষয়, শিশুদের মানে শিশু মনে, ব্রেনের ভেতরে যে একটি ব্রেন স্টর্মিং এর যে বিষয়টি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবং সাথে সাথে মানুষকে সচেতন করা গিয়েছে। এবং এটি বাগেরহাটের লোকাল যে চ্যানেল, সেখানে কিন্তু দেখানো হয়েছে। তো সেখানে কিন্তু মাছ পিপলরা এটা দেখতে পেয়েছে, যেমন শিশুদের মনস্তাত্ত্বিক গঠনটা হয়েছে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে সচেতনতার জায়গাটি, সেই জায়গাটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সারা বাগেরহাটে যেটি সারা পড়ে গিয়েছে, পরবর্তীতে শুধুমাত্র পৌর এলাকার স্কুলগুলিকে নিয়ে তিনি একদিনের জন্য একটি কর্মশালা করেছেন। তো সেই কর্মশালাটায় প্রশিক্ষক হিসেবে আমি ছিলাম। তো সেখানে অনেক 130 জন পার্টিসিপেন্ট ছিল। ওদের বিতর্কে বিভিন্ন, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিতর্কে বিভিন্ন দিকগুলি তাদের শেখানো হয়েছে। আর গত 7 তারিখ থেকে 12টি দলকে নিয়ে আবার বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে বিষয় হচ্ছে কোভিড-19 প্রকৃতি সৃষ্ট নয়, মনুষ্য সৃষ্ট। তো এই বিষয়টি আরো বেশি, মানে একটি ভালো আপডেট একটি বিষয়, যে বাচ্চারা আরো ভেতরে প্রবেশ করতে পারছে। তো আজকে এই আয়োজনের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাগেরহাটবাসীর পক্ষ থেকে। এবং এই আয়োজনের মাধ্যমে নিশ্চয়ই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মানুষ এটি দেখবেন যে এই ধরনের সৃজনশীল জেলা প্রশাসক কিংবা প্রতিষ্ঠান প্রধান যদি হন, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির ঋদ্ধ মানবিক যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই মানবিক বা বাংলাদেশ বিনির্মাণ করতে কিন্তু সময় লাগবে না। এখন আসি আমার ব্যক্তিগত বিষয়, যে প্রশ্নগুলি ছিল সেখানে। তো আমি আসলে ছোটবেলা থেকে এটা সংগঠন করা মানুষ, হলদে পাখি, গার্লস গাইড, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, খেলাঘর আসর থেকে শুরু করে রাজনীতি, আমি একজন জনপ্রতিনিধিও ছিলাম। বাগেরহাট সদর উপজেলার আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম গত টার্মে। তো জনপ্রতিনিধিত্ব করতে যে সেটিও আমি দেখেছি। বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার আমি সাধারণ সম্পাদক। এই মহিলা পরিষদের সঙ্গে আমি 25 বছর ধরে জড়িত আছি। আমাদের জননী সাহসিকা প্রয়াত বেগম সুফিয়া কামালের হাতে গড়া প্রতিষ্ঠিত সংগঠন। দুঃখিত। তো বিভিন্ন পর্যায়ে আসলে কাজ করার আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা আছে, সেটি রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, আমি চেষ্টা করি। আর এই যে সাংস্কৃতিক চর্চা বলতে যেটি বুঝায়, আমি মনে করি যে এক প্রজন্মে হঠাৎ করে আসলে হয় না। আমার পারিবারিক পরিমণ্ডল যেটি ছিল, ঘুম ভাঙতো দেখতাম বাবা কিংবা মা রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ, এগুলি কিন্তু ক্লাস 2-3 পড়ি তখন এদের গান মুখস্থ ছিল, এখনো আছে শত শত গান। এরকম একটি বিষয়। বাবা খুব ভালো বাঁশি বাজাতেন, সতীনাথের গান গাইতেন। বড় ভাই বাগেরহাট থিয়েটারের সঙ্গে জন্মলগ্ন থেকে জড়িত ছিল। তো মঞ্চ নাটক দেখার ছোটবেলা থেকে একটি আগ্রহ ছিল। আমি একটি শেখ মুজিব দ্য ফাদার অফ নেশন এরকম একটি ডকুমেন্টারি ফিল্মে অভিনয় করেছি আমি। আসলে মফস্বলে থেকে এগুলি করা ওইভাবে যায় না। তো এরকম, তো ছোটবেলা থেকে আবৃত্তির সঙ্গে জড়িত ছিলাম, ভালো লাগতো। মাকে দেখতাম, শরৎচন্দ্র, আমি কিন্তু
ক্লাস 7-8 বসে সব শেষ করে ফেলেছিলাম শরৎচন্দ্রে। বাবা, কারণ আমার বাসায় আমার মা বেগম পত্রিকা দেখতাম প্রচুর সংগ্রহে। মাকে আমি এই বড় একটা কেমন কাগজ, নিউজ প্রিন্ট, বড় একটা সাইজ, এটি কেন পড়ে, এটার ভিতরে কি আছে? তো ওটা একটু ছোটবেলা থেকে ওই যে আগ্রহটা, ওখান থেকে লেখালেখির প্রতি আগ্রহটা বেড়ে যায়। তো ওইভাবে লেখালেখিও ছোটবেলা থেকে বিভিন্ন পত্রিকায়, মাসিক অনন্যা পত্রিকা, প্রথম আলো থেকে শুরু করে স্কুল জীবনের পত্রিকা, কলেজ ইউনিভার্সিটি জীবনের পত্রিকা, প্রতিটাই লিখি। কবিতাও টুকটাক লিখি। গাংচিল যে সাহিত্য পত্রিকাটা বের হয় ওখানে আমার নিয়মিত লেখা যায়। আর ভালোবাসার খুনসুটি নামে সামনেই আমার একটা কাব্যগ্রন্থ বের হচ্ছে। আর নারীদের জীবন দর্শন নিয়ে একটি এখানে যেমন, এবং এক জীবনের সাতকাহন, এই নামে দুটি বই, সেটিও আমি এইবার 21-তে বের করব। পাণ্ডুলিপি তৈরি, তবে এই মুহূর্তে তো আর হচ্ছে না, এরকম। আর কবিতার সঙ্গে যে যাপিত জীবন, সেখানে বলবো মানে সাংগঠনিক ভাবে আসলে আমি 1986 সালে, তখন আমি মানে এসএসসি কমপ্লিট করেছি, ইন্টার পড়ি। তো তখন আমাদের বাগেরহাটের মুজাহিদ ভাই জানেন যে সাংস্কৃতিক অঙ্গন বলি, রাজনৈতিক অঙ্গন বলি, সংগঠক হিসেবে বলি, আমাদের গুড়াই মিয়া চাচা, তো ওনার সংগঠন কণ্ঠস্বর নামে একটি সংগঠন খুলেন। উনি আবার আমার বাবার খুব কাছের মানুষ ছিলেন। আমার বাবা বাম রাজনীতি করতেন। তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন সংগঠক ছিলেন, একজন সমাজ সংস্কারক ছিলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। আমার বাবার স্কুল থেকে সচিব হয়ে, সিনিয়র সচিব হয়ে রিটায়ার করেছে এমন ছাত্রও আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক আছে। আমার বাবার সেই স্কুলের আমি সভাপতি দায়িত্ব পালন করি এখনো। তো মানে আমি এই কথাগুলি এই কারণে বললাম যে আসলে আমার মানে পরিমণ্ডলটি এরকম ছিল। তারপরে যেটি হলো যে 86-তে চাচার সংগঠনে আসলাম। পরবর্তীতে বাগেরহাট থিয়েটার কর্মশালা করতো, বিভিন্ন প্রোগ্রাম হতো, স্টেজে প্রোগ্রাম করতাম, কলেজে বিভিন্ন প্রতিযোগিতা, অনুষ্ঠান উপস্থাপনা। তারপরে যেটি হলো আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একজন বাচিক শিল্পী, বাগেরহাটের আমাদের গর্ব মাহিদুল ইসলাম মাহি ভাই, তিনি 2004 সালে বাগেরহাট থিয়েটারে একটি কর্মশালা করেন 5 দিন ব্যাপী। তো আমার সৌভাগ্য হয়েছিল ওখানে প্রশিক্ষণ নেওয়ার। তারপরে এর আগের কথাও যদি বলি, আমাদের আরেকজন বাচিক শিল্পী অনেক জনপ্রিয় বর্তমান সময়, নাজমুল আহসান ভাই, তিনিও আমাদের একেবারে নিজের ভাই। তো ওনার কাছেও প্রশিক্ষণ নেওয়া থিয়েটার থেকে, সেই সূত্রে বিটিভিতে সহ বিভিন্ন চ্যানেলে মাঝে মাঝে প্রোগ্রাম করার যে সুযোগগুলি ওনাদের মাধ্যমেই হয়। পরবর্তীতে মাহি ভাইয়ের নির্দেশনায় আমি তিমির হননের গান, আমার প্রথম একক যে অ্যালবামটি বের হয়। তারপরে মাহি ভাই আরো দুটি, মানে অনেকের কবিতা নিয়ে আরো দুটি অ্যালবাম বের হয়। তো এইভাবে আসলে মানে কাজ করি। পরবর্তীতে শিমুল মুস্তাফা ভাই, তারপরে রবি শঙ্কর, তাদের সবার সঙ্গে কম বেশি আড্ডা কিংবা আবৃত্তি যে আলোচনা, এগুলিতে অংশগ্রহণ করা, আমাদের কথা বলার সুযোগ হয়। তোমাদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি, শিখেছি। আসলে আমি আমাদের প্রধান অতিথি মহোদয়ের সঙ্গেই বলবো যে আসলে সময়ের সর্বোচ্চ যে ব্যবহারটি আমার সবসময় মাথার ভেতরে ওইটি কাজ করে। যেমন আমার সন্তানদের বন্ধু বান্ধবীরা এখনো বলে যে আন্টি 20 বছর আগে আপনাকে যেমন দেখেছি। আমার ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, তো আমার বড় ছেলে এমবিএ করছে, ছোট ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তোরা বলে আন্টি আপনাকে সেই 20 বছর আগে যেমন দেখছি এখনো তেমন, এত কাজ করেন তারপরেও। তো আমি ওদেরকে মাঝে মাঝে বলি যে আসলে নিজের জীবন নিজেরই, আমি সময়টিকে 24 ঘন্টা কিভাবে কাজে লাগাবো সেটা আমার নিজের মানে ভেতরে থাকতে হবে। তো আমি যখন পরিবার পরিজন নিজের হাতে সামলানোর চেষ্টা করি, নিজের হাতে রান্না করার চেষ্টা করি, নিজের ঘর নিজে গোছানোর চেষ্টা করি, আমি মহিলা পরিষদকে সময় দেওয়ার চেষ্টা করি, আমি আমার সাংস্কৃতিক অঙ্গনকে সময় দেওয়ার চেষ্টা করি। সংগঠক হিসেবে আমার গানের সংগঠন আছে নবরাগ, আর আমার আবৃত্তি সংগঠন কণ্ঠসৃজন।
তো কণ্ঠশ্রী জনের যে বিষয়টি আমি খুবই ভালো লাগে যে 8 বার আমার এখানকার স্টুডেন্ট দুঃখিত, আপা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা ডাক্তার অসীম কুমার সমাদ্দারকে লাইনে দেখছি। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। মুজাহিদ স্যার আপনি ভাই, আপনাকে শুনতে বারবার পাচ্ছি। ডিসকানেক্ট হচ্ছেন। জি, কারিগরি ত্রুটির জন্য। তো স্যার আপনার কাছে একটু জানতে চাইবো স্যার, করোনাকালীন সময় আপনার ফকিরহাটের সর্বশেষ অবস্থা এবং করোনা রোগীদের সচেতনতা, আহ, আহ, কি কি খাবার খেলে তাদের সুবিধা হবে এ সম্পর্কে একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ শিক্ষাবার্তা.com-কে এত একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং আজকে অনুষ্ঠানে এমন গুণীজনদেরকে নিয়ে আসছেন যা আমি এত সময় অনুষ্ঠানে শুনতেছিলাম এবং নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এমন মানুষদের সাথে কিছু কথা বলার আমার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা মানুষ, আমাদের এই স্বাভাবিক নিজের অবস্থান থেকে অনেক কিছু করা উচিত এবং করা আমাদের দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে যায়। আমি একজন ডাক্তার হলে শুধু যে আমার পেশার বাইরেও অনেক কিছু করা উচিত, এবং আপনারা সবাই জানেন আমরা এমন একটা পেশায় কাজ করি যে মানসিক যন্ত্রণাটা সবচেয়ে বেশি থাকে আমাদের, এবং এই মুহূর্তে অবস্থায় করোনাকালীন অবস্থায় আমাদের কিন্তু আরো একটু বেশি মানুষের চাহিদাটা অনেক বেশি, আমাদের আসলে সীমাবদ্ধতা অনেক কিছু আছে, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষকে কিছু করে দেওয়ার জন্য। দেখেন 8 তারিখের মার্চের যখন এই করোনা শুরু হয়, আমি তখন ফকিরহাটের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ওখানে কাজ করছি। আমরা কিন্তু তখনই একটা কাজ শুরু করলাম যে ফকিরহাটের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে আসলে স্বাস্থ্য বিধিটা কিভাবে মানতে হবে সেই ব্যাপারে আমরা সমস্ত ডাক্তাররা এবং জনপ্রতিনিধি সহ অফিসাররা ভাগ হয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা গিয়ে তাদের অর্থাৎ আমাদের করণীয় কি হবে তা কিন্তু আমরা জানিয়ে দিয়ে আসছি। সাথে সাথে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে, জনপ্রতিনিধির পক্ষ থেকে আমরা কিছু তাদেরকে লিফলেট, সাথে স্যানিটাইজার ব্যবস্থা, মাস্কের ব্যবস্থা আমরা করেছি। আমরা আসলে এগুলা করার বাইরেও আমাদের অনেক কিছু কাজ আছে। আসলে স্বাস্থ্য বিভাগে যারা কাজ করে প্রাথমিক অবস্থায় তারাও অনেকটা ভীতু অবস্থার মধ্যে ছিল, কি করবে কি অবস্থা। সেক্ষেত্রে কিন্তু এখন অনেকটাই কিন্তু একটা স্বাভাবিক অবস্থার ভিতরে চলে আসছে। দেখেন আজ পর্যন্ত আমার ফকিরহাটে রোগীর সংখ্যা 81 রোগীর ভিতরে আমার কিন্তু দুর্ভাগ্যবশত আমার এক সহকর্মী সেই 73 থেকে 79 পর্যন্ত ফকিরহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, উনি কিন্তু এই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আরেকজন ভাই সেও কিন্তু মারা গেছে, 2 জন মারা গেছে, কিন্তু আর সবাই কিন্তু মোটামুটি ভালোই আছে। এই পর্যন্ত আমরা কিন্তু 35 জনকে সুস্থ ঘোষণা করতে পারছি। গত এই কালকে এবং আজকে 2 দিন মিলে 2 দিনের আমার কাছে কিন্তু 16 জন নতুন রোগী আসছেন। এই 16 জন রোগী কিন্তু ফকিরহাটের প্রায় 2টা ইউনিয়নের সবচেয়ে বেশি এবং 3টি ইউনিয়নে বেশি, আর অন্য জায়গায় 2-1 জন করে ছড়িয়ে আছে। আসলে কি ব্যাপারটা হলো, আসলে আমরা স্বাস্থ্যবিধি সবাই ঠিক মতো যেটা মানা দরকার ছিল আমরা মানতে পারিনি, আমাদের যেটা করণীয় ছিল আমরা করতে পারি নাই। সে ব্যর্থতা আমাদের স্বাস্থ্য বিভাগের, সে ব্যর্থতা আমার জনপ্রতিনিধি সকলের এবং সাধারণ জনগণের। আমাদের যেটা করণীয়, যে কাজটা করা উচিত ছিল আমরা সেই কাজটা সেই জায়গায় করতে পারিনি। সেই কারণে কিন্তু আমরা হতাশ হব না। কারণ একটা জিনিস হিসাব করেন, বিশ্বের অন্য উন্নত দেশের এই করোনার যে অবস্থা, সেখান থেকে কিন্তু আমাদের অবস্থা সেই অবস্থায় না। কারণ আমাদের কিন্তু এখনো প্রায় 2 লক্ষ ছাড়ে আমাদের রোগী আছে বাংলাদেশে। আমার মৃত্যু কত, আমাদের কিন্তু 2,200 একটু বেশি, 2,000 একটু বেশি। সেই জায়গাটা আমাদের কিন্তু একটু ভাবনার বিষয়। সেখানে উন্নত দেশ যা না করতে পারছে, আমাদের কিন্তু অনেক সীমাবদ্ধতা। আমরা কেন একটা জিনিস ভুলে যাই, আমরা কিন্তু কেবলই একটা মধ্যম আয়ের দেশে পৌঁছেছি, আমাদের অর্থনৈতিক অবস্থায় একটা জায়গায় আসছে, কিন্তু আমরা সবাই একটা যখন আশা করি তখন আশা করি যে উন্নত দেশ
কি করছে সেইটা আমরা না পাই, তখন আমরা হতাশ হই। আমাদের হতাশ হলে চলবে না, আমাদের মনোবলটা বাড়াতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি স্বাস্থ্য বিভাগের লোকজন যা কাজ করে এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই সুশীল সমাজের সবাই অগ্রসর হতে হবে। আসলে এক্ষেত্রে আমার মনে করি চিকিৎসার ক্ষেত্রে দুইটা চিকিৎসার ব্যাপার, একটা ওষুধ আর একটা মানসিক সেবা। এবং আমরা মনে করি যারা মারা গেছেন তারা এই মানসিক যন্ত্রণায় কষ্টে তারা ভীতু হয়ে অনেকে মারা গেছে। কারণ এই একটা ভাইরাসে আসলে যে জিনিসগুলো আমরা পত্র পত্রিকায়, এই ভাইরাসে কি হচ্ছে শ্বাসকষ্টটা বেশি হচ্ছে, এবং অনেকেই মনে হচ্ছে রোগ হওয়ার শুরু হওয়ার আগেই মনে হয় আমি কি জানি বড় কিছু একটা কষ্টে হয়ে যাবে। সেই কারণে কিন্তু মনোবলটা সে ভেঙে যায়। এই মনোবল না থাকার কারণে কিন্তু আমরা মনে করি আরো বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে মানুষ, যে যত খারাপ হওয়ার কথা না ছিল ততটুকু খারাপ হচ্ছে। আর আমাদের নিত্য নৈতিক জীবনে আমাদের বিনোদন কিন্তু দরকার। আমরা কেন, আমি একটা খেয়াল করছি ডাক্তার, আমার ব্যক্তিগত অবস্থায় বলি, আমরা অনেক ব্যস্ত। সত্য কথা কি, আমি একদিকে যেমন প্রশাসনিক কাজ করি, একদিনে আমি অপারেশন করি, আবার একদিনে কিন্তু আমি যা কিছু করি। আমার কিন্তু এ পর্যন্ত 8 তারিখ থেকে আমার হসপিটালে কিন্তু ওটি বন্ধ ওইভাবে করতে হয় নাই। আমার কিন্তু সার্জন নাই, আমি নিজে সেই কাজটা করতেছি। আমি হয়তোবা যে কাজটা 12টার সময় করতে পারতাম সে 12টার সময় মিটিং আছে, আমার 3টার সময় করতেছে। আমার কিন্তু একদিনও আমার হসপিটালে এই কাজটা কিন্তু বন্ধ নাই, মানুষদের কিন্তু আমি এই সেবাটা দিয়ে আসছি। অর্থাৎ আমরা চেষ্টা করি সবাই। এবং খাবার দাবার, আমার কয়েকটা প্রশ্ন ছিল যে কি ধরনের খাবার দাবার খাবে। আমরা স্বাভাবিক খাবার খাবো, আমরা মৌসুমী যে ফলগুলো আছে সে মৌসুমী ফলগুলো খেলে আমাদের শরীর অনেক ভালো থাকে। এবং আমরা একটা কাজ করি, সবাই আমরা কায়িক পরিশ্রম করি। আমাদের একটা হিসাব করে দেখবেন যে আমরা কায়িক পরিশ্রম না করার কারণে যন্ত্রের যুগের আমাদের কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু এখন ডায়াবেটিস এবং হাইপার টেনশন হচ্ছে, কোলেস্ট্রল বেশি হচ্ছে। এগুলো কারণ কি? অর্থাৎ আমরা মেধায় খরচ করছি বেশি, কিন্তু কায়িক পরিশ্রম আমরা করছি না। আমাদের সুস্থ থাকার জন্য কায়িক পরিশ্রম অতীব জরুরি। এবং কায়িক পরিশ্রম যদি আমরা করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কি দরকার, আমরা কিন্তু অল্প স্বল্প দূরে হাঁটাচলা করার ক্ষেত্রে আমরা কি হচ্ছে দেখি, আমার বাড়ি থেকে বাসা থেকে বের হলে 5 মিনিট হাঁটতে পারলে আমরা অনেকে সেই হাঁটাটা বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ ডাক্তার অসীম কুমার সমাদ্দার। আমরা এখন চলে যাব আমাদের প্রধান অতিথি পীরজাদা শহীদুল হারুন স্যারের কাছে। তো স্যারের প্রোফাইল থেকে আমি যতদূর জেনেছি স্যার সম্ভবত 5ম বিসিএস এর একজন কর্মকর্তা ছিলেন। তো স্যার, আপনি 5ম বিসিএস যখন ছিলেন তখন আপনার কর্মস্থল কোথায় ছিল, কোথা থেকে আপনি কাজ শুরু করলেন এবং দেশের কোন কোন এলাকায় কাজ করেছেন এ সম্পর্কে আমাদের বলুন। আমি 5ম বিসিএস একজন পরীক্ষার্থী ছিলাম এবং আমি বিসিএস পাশ করে প্রশাসন ক্যাডারে যোগদান করি। এটা 1984 ব্যাচ, কলেজ 84 ব্যাচে। আমরা প্রায় অধিকাংশ অবসরে চলে গেছে, আমরা কয়েকজন মাত্র বাকি আছে, তারাও চলে যাবে। প্রথম কাজটা শুরু করি আমার সুনামগঞ্জ থেকে। আমার প্রথম পোস্টিং সুনামগঞ্জে, হাওরের দেশ, হাসন রাজার দেশ, এসে সুনামগঞ্জ থেকে শুরু করি। সুনামগঞ্জ থেকে শুরু করে তারপর সুনামগঞ্জ থেকে আমার পোস্টিং হয় ছাতক উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে। সেখান থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আসি উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে। সেখান থেকে আমি যাই নবীনগরে, ব্রাহ্মণবাড়ির একটা উপজেলা নবীনগর, যেখানে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মগ্রহণ করেছে। সেই নবীনগর থেকে আমি চলে যাই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আমি তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আমি চাকরি করি। পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা থেকে আমি রাজশাহীর চারঘাটে চলে আসি। চারঘাট যেখানে ক্যাডেট কলেজ অবস্থিত এবং যেখানে সারদা পুলিশ একাডেমি ওই উপজেলার মাঝে। আমি তারপর ওই চারঘাট উপজেলা থেকে চলে আসি নওগাঁর মান্দা উপজেলায়, নিয়ামতপুর উপজেলায়, সেখানে আমি চাকরি করি। সেখান থেকে আমি চলে যাই সিরাজগঞ্জে। আমি সিরাজগঞ্জে চাকরি করি। সিরাজগঞ্জের সেই
রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত প্রতিসরে জাতীয় প্রোগ্রামটি, যেখানে ওই সময়ের মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি ছিলেন, ওই অনুষ্ঠানটা আমি উপস্থাপনা করেছিলাম। এবং যখন আমি নওগাঁতে ছিলাম, সেখানেও প্রতিসর, সেখানেও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা, সেখানেও আমাদের জাতীয় প্রোগ্রামটা সেখানে করেছিলাম, সেখানে আমি উপস্থাপনা করেছিলাম। তারপর সিরাজগঞ্জ থেকে চলে যাই আমি পটুয়াখালীতে। আমি পটুয়াখালীতে চাকরি করি। তারপর আমি চলে আসি কুমিল্লার দাউদকান্দি উপজেলা। দাউদকান্দি উপজেলা থেকে চান্দিনা উপজেলা, সেখান থেকে চলে যেয়ে আমি ফেনী, ফেনী দাগনভূঞা সদর উপজেলা। তারপর সেখানে ফেনী থেকে আমি চলে আসি আমার সাথে সম্পৃক্ত যে দুইটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের জন্য চাকরি করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আমার এই কালচারাল দিক দিয়ে দেখে আমাকে কালচার মিনিস্ট্রিতে পোস্টিং দেয়। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছিলাম 3 বছরের মতো। তারপর আমি সেখান থেকে তথ্য মন্ত্রণালয়, তথ্য বললেও কিন্তু কালচার কিন্তু এফডি ছিল তথ্য মন্ত্রণালয়ের অধীনে, বিটিভি তথ্য মন্ত্রণালয়ের অধীনে, বাংলাদেশ বেতার তথ্য মন্ত্রণালয়ের অধীনে, নিমকো তথ্য মন্ত্রণালয়ের অধীনে, সেখানে তথ্য মন্ত্রণালয়ে চাকরি করি। তারপর আসি যে সবকিছুর মূলে যেটা সবাই বলে যে অনর্থের মূল অর্থ ছাড়া আবার চলে নাই, সেই অর্থ মন্ত্রণালয়। এবং সেই অর্থ মন্ত্রণালয় দীর্ঘদিন আছে। এর মাঝে আমি আবার বেশ কিছুদিনের জন্য বিটিএমসি, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। মানে আমি বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় ঘুরে এসেছি এবং বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকার মানুষের সাথে মিশেছি। তাদেরকে, তাদের ব্যবস্থা দেখার আমি চেষ্টা করেছি, তাদের কালচারকে আমি দেখার চেষ্টা করেছি, মানুষের খুব কাছে থেকে দেখেছি। এবং ওই যে আপাত কবিতা আবৃত্তি করবেন, আপার কবিতা খুব সুন্দর হবে, আমার স্বরচিত একটা কবিতা আমি শোনাতে চাই, যদি আপনারা অনুমতি দেন। জি স্যার, অবশ্যই স্যার, অবশ্যই। আমি তো বলেছি কিছুক্ষণ আগে যে আমার বয়সটা হলো 23 বছর। 23 বছর মানুষ হলো ভালোবাসার জন্য। এই সময় কিন্তু মানুষের মাঝে ভালোবাসা টকবক করে, আমি ওই টকবকটা কিন্তু আমি এখনো রেখেছি। হ্যাঁ, তাই আমার প্রথম যে কাব্যগ্রন্থ আমি রচনা করি, সেটা কিন্তু ভালোবাসাকে নিয়ে, এবং সেটা আমি উৎসাহ করেছিলাম যে যারা প্রথম প্রেমে পড়েছে তাদের উদ্দেশ্যে, মানে এই ওদের টার্গেট গ্রুপ করে আমার একটা কবিতা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যদি শুধু একবার তুমি আমায় ভালোবাসো না, আমি ভাবতেই পারি না। যখন ভাবি তুমি আমায় ভালোবাসো না, তখন কালো একটা সিংহ আমাকে তাড়া করে ফেলে। আমার সবকিছু উলট পালট হয়ে যায়, আমি বেসামাল হয়ে যাই। যদি মিথ্যে করেও একবার বলো ভালোবাসি, পৃথিবীর তামাম সত্যের চেয়ে সত্য হবে আমার কাছে। তাই মিথ্যে করে হলেও একবার বলো, শুধু একবার বলো ভালোবাসি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি শান্ত মনে প্রশান্ত মহাসাগরে ঝাঁপ দিতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি নিশ্চিহ্ন হয়ে যাব জেনেও আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি দেউলিয়া হয়ে যাব জেনেও হাজারটা তাজমহল গড়ার কাজে হাত দিতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব জেনেও নায়গ্রা জলপ্রপাতকে থামাতে দুহাত বাড়িয়ে দিতে পারি। যদি শুধু একবার বলো ভালোবাসি, আমি পুরে ছাই হয়ে যাব জেনেও চাঁদের বুকে দাঁড়িয়ে সূর্যকে চুমু খেতে পারি। তাই মিথ্যে করে হলেও একবার বলো, শুধু একবার বলো ভালোবাসি। ধন্যবাদ। চমৎকার, চমৎকার উপস্থাপনা। আমরা স্যারের আরো অভিনয়ও শুনবো। তো আপার ডিসকানেক্ট হয়ে গেছিল, আপাকে পেয়েছি, যেহেতু আপার কবিতাই শুনবো, অন্য কোনো কথা শুনবো না। আপা কবিতা শুরু করেন। কবিতার আগে আমার যেটি শুরুতেই বলা উচিত ছিল, আসলে বিষয়ের সঙ্গে রিলেটেড ছিল না, যে কারণে বলতে পারিনি। আমি বাগেরহাটের মানুষ হয়ে অনেক গর্বিত এই কারণে, আমাদের দক্ষিণ অঞ্চলের অভিভাবক, বাগেরহাট 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ বিলাল উদ্দিন, এবং আমাদের বাগেরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য, তারুণ্যের অহংকার গর্ব বলি, শেখ পরিবারেরই রক্ত, 3য় প্রজন্ম, জনাব শেখ সারান নাসের তন্ময়, যাদের আসলে একেবারে মানে ক্লোজ মনিটরিং যাকে বলে, সেই মনিটরিং এবং আন্তরিকতার জন্য সমন্বিতভাবে বাগেরহাট কিন্তু যেটি দেখা যায়, আমি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের অবগতির জন্য বলবো যে সারা বাংলাদেশে করোনার যে পরিস্থিতি, তার তুলনায় বাগেরহাটের অবস্থা কিন্তু অনেক ভালো।
যদিও বাগেরহাটের একদম। ভৌগোলিক অবস্থানগত কারণে এখানে কিন্তু খারাপ হওয়ার কথা ছিল, কারণ বর্ডার এলাকা, মোংলা কাছেই, ভোমরা, তার সবকিছু সাতক্ষীরা, সবকিছুর কিন্তু মূল একটা জায়গা। সেখান থেকে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে করোনাকে ভয় নয়, আমরা সমন্বিত ভাবে করোনাকে সবাই মিলে জয় করব, জয় করতে হবে আমাদেরকে। তো ওনারা কিন্তু সেই কথা রাখার জন্যই আন্তরিকতার কোনো ঘাটতি রাখেননি। বাগেরহাটের প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য যে খাত, তারপরে এনজিও বলি, আমাদের সাংবাদিক যে ভাইয়েরা আছেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার, কেউ কিন্তু নিজের জীবনের দিকে তাকাচ্ছেন না। শুরু থেকেই কিন্তু সমন্বিত যে প্রয়াস, যেটা সমন্বিত ভাবে সর্বোপরি স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা মানুষের জন্য কাজ করে, এরা কিন্তু সবাই মিলে কাজ করছে, যে কারণে বাগেরহাটের অবস্থা অনেক বেশি ভালো। পুরো জেলার ভিতরে ফকিরহাটের অবস্থা একটু খারাপ, কিন্তু এখন কিন্তু ভালোর দিকে চলে গিয়েছে, কারণ ফকিরহাটের যে উপজেলা চেয়ারম্যান মহোদয়, উনি হচ্ছে অনেক বেশি মানে চৌকস, ডাইনামিক থেকে শুরু করে ওনাকে কত বিশেষণ দেওয়া যায় আমি জানি না, উনি সেরকম একজন মানুষ। আমাদের শ্রদ্ধেয় দাদা, স্বপন দাদা বললে সবাই ওনাকে চিনেন। উনি মানে সরকারি রাষ্ট্রীয় ভাবে যে কত দেশ ওনার এই অভিজ্ঞতার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ভ্রমণ করানোর জন্য, এবং উনি আসলে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে সারা বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান পরিষদরা কিন্তু চলে আসেন আমাদের বাগেরহাট ফকিরহাটকে দেখতে, যে কি করে এটা সম্ভব হলো, অভিজ্ঞতা নেওয়ার জন্য। বিভিন্ন বড় বড় এনজিও থেকে চলে আসেন, ফরেনাররা চলে আসেন এই উপজেলাকে মডেল হিসেবে বিশ্বের বুকে পরিচিত করানোর জন্য। নিজেদের কথা আমরা যদি আসলে নিজেরা না বলি, তাহলে এটা তো মানুষ আসলে জানতে পারবে না। তো কবিতার যে বিষয়টি, সময় কি কম, মানে একেবারে কি 1 মিনিটের কবিতা বলবো না একটু বেশি বলা যাবে? একটু বেশি বলুন। না থাক, আমি ছোট একটাই বলি। আমাদের প্রধান অতিথি মহোদয় একটি ভালোবাসার কবিতা বললেন, আমিও ভালোবাসার কবিতাই বলবো। আসলে ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো একটি জিনিস বলবো, সেটা প্রকৃতি প্রেম হোক, ঈশ্বর প্রেম হোক, মানব মায়ের মানবের সাথে প্রেম, হোক হ্যাঁ, যে কোনো সম্পর্কের সাথে হোক, মানে প্রেম জিনিসটি যে একেবারে মানে স্বর্গ থেকে যে আসে, এটি কিন্তু আসলেই সত্যি। আমি উপলব্ধি করি, আবার অনুভবের জায়গা থেকে আমি বললাম। তো ছোট একটি কবিতা বলছি। নির্মলেন্দু গুণ, উনি বর্তমান সময়ের বয়োজ্যেষ্ঠ কবিদের ভিতরে অন্যতম একজন। আমার ওনার অনেক বেশিরভাগ কবিতাই ভালো লাগে। তো যাত্রা ভঙ্গ, আমি সেটি এখন আবৃত্তি করছি। হাত বাড়িয়েছি না তোকে, মন বাড়িয়েছি, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়ায় আমি কি তুই পাবি? তুই কেমন করে যাবি, তবুও তুই বলিস যদি যাই, দেখবি তো সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বউ তরণী নাই। নাইয়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মোর, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি? ধন্যবাদ। সুন্দর হয়েছে। ধন্যবাদ, চমৎকার উপস্থাপনা। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের শিক্ষাবার্তার নিয়মিত যে আয়োজন আপনার কাছে কেমন লেগেছে, আয়োজন সম্পর্কে বলবেন। আরো একটু আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের শিক্ষাবার্তা.com পত্রিকা শিক্ষকদের পত্রিকা, সারা দেশের শিক্ষকরা এই পত্রিকায় কাজ করেন। শিক্ষক ছাড়া আমাদের কোনো অন্য কোনো রিপোর্টার নাই, আমাদের শিক্ষক এবং ভার্সিটির প্রতিনিধি আছে। আমি নিজেও বাগেরহাট সদরে
একটা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা করি। তো আমাদের শিক্ষাবার্তা পত্রিকার উদ্দেশ্যে আপা কিছু বলবেন? আমাদের প্রধান সম্পাদক স্যারও ঢাকার একটি নামকরা কলেজে শিক্ষকতা করেন। তো শিক্ষাবার্তা পত্রিকা এবং পত্রিকার পাঠকদের উদ্দেশ্যে আপা আপনি সংক্ষেপে কিছু বলবেন। ধন্যবাদ মুজাহিদ ভাইকে। শিক্ষা বার্তা পত্রিকার আসলে এই বিষয় সম্পর্কে আমি সত্যি কথা বলতে কি আগে ওইভাবে জানতাম না যে শিক্ষকরাই এটা পরিচালনা করেন। তো শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধাবোধের জায়গাটা বরাবরই আছে, কারণ আমি শিক্ষককে আমি বাবা মার পরে যদি কাউকে স্থান দেওয়া যায়, শিক্ষকদেরকে ছোটবেলা থেকে আমি দেবতার মতো মনে করি। যে শিক্ষকরা যা বলেন আমি ছোটবেলা থেকে মনে করতাম বেদ বাক্য। আর স্টুডেন্ট লাইফ থেকে একেবারে 1-2 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষকদের এত ভালোবাসা পেয়েছি যে শিক্ষকদের কথা মনে পড়লে আমার শিক্ষকদের কথা আমার চোখে এখনো পানি চলে আসে। ওনাদের জন্য আমি এখনো মানে সাধ্যমতো দোয়া করার চেষ্টা করি। মানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা আমার ওরকম। তো সেই শিক্ষকদের পত্রিকা এটা তো বলার অপেক্ষাই রাখে না যে মানের দিক থেকে অবশ্যই অনেক মানে সৃজনশীল, অনেক বেশি মানে গ্রহণযোগ্য হবে, অনেক বেশি গঠনমূলক হবে, অনেক বেশি তথ্যবহুল হবে, অনেক বেশি অথেন্টিক হবে, মানে সবকিছু অনেক বেশি হবে। এটা কিন্তু সাধারণ আমরা যারা আমাদের কিন্তু এটা অবশ্যই মানে চাওয়ার যে জায়গাটা, সেই চাওয়ার জায়গাটা কিন্তু এটা অবশ্যই হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের দায়বদ্ধতার জায়গাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, কারণ অন্যরা একটা কথা বলা, অন্য একটা কিছু লেখা, আর শিক্ষক সমাজের একটা কিছু বলা কিংবা লেখা এবং শ্রদ্ধাভাজন শিক্ষকরা এক হয়ে সাংগঠনিক পদ্ধতিতে একটি জায়গায় এসে একটি পত্রিকা বের করা, একটি অনুষ্ঠান পরিচালনা করা, এটা কিন্তু সাধারণ আমরা করার আপনারা করার ভিতরে অনেক পার্থক্য। আপনাদের কাছ থেকেই আমরা শিখবো, আপনারা হচ্ছে জাতির মেরুদণ্ড। তো আমি এই শিক্ষা বার্তা পত্রিকার সঙ্গে যারা আছেন শ্রদ্ধাভাজন শিক্ষকরা, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবার প্রতি আমার শ্রদ্ধা যে ওনারা শিক্ষকতার পাশাপাশি, কারণ আমি জানি অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের আমি ম্যানেজিং কমিটিতে আছি, সেটা কলেজের আছি, স্কুলের আছি, আমি নিজে যেহেতু আমার বাবার স্কুল আছে প্রতিষ্ঠিত, সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষকদের কিন্তু এত বেশি কাজ, শুধুমাত্র ক্লাসে না, ভেতরে পেছনে কিন্তু অনেক কাজ। তো সেইগুলি করার পরেও যে ওনাদের ভেতরে এরকম একটি সৃজনশীল চিন্তা, একটা পত্রিকা বের করা এবং একটি অনুষ্ঠান করা, এটা আমি বলবো যে বিশাল একটি কাজ, মহৎ একটি কাজ, একটি গুরু দায়িত্ব। সেই দায়িত্বটি আপনারা পালন করছেন এবং বর্তমান করোনা কালে আমাদের যে গৃহবাস, এই গৃহবাসটিকে আপনারা সৃজনশীল করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে আইসিটি শিক্ষক যারা, আমি বাগেরহাটের যেহেতু জেলা পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আছি, আমি জানি যে শিক্ষকরা কিন্তু বর্তমান সময়ে মাধ্যমিক পর্যায়ে ওনারা ক্লাস নিচ্ছেন মাল্টিমিডিয়ার মানে জুমের মাধ্যমে, অনলাইন স্কুল, যেটি সরকারিভাবে কিছু এরকম কর্মকাণ্ড ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে, এর জন্য একটা আলাদা চ্যানেল খোলা হয়েছে, সরকারিভাবে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে। তো সরকার তো আসলে কে নিজে একা না, সবাই মিলে। তো সেখানে শিক্ষক সমাজ এই করোনা কালে যে অগ্রণী ভূমিকা পালন করছে, আমরা শুধু ফ্রন্ট লাইনার হিসেবে চিকিৎসক, তারপরে সাংবাদিক, বিভিন্ন জনকে দেখাচ্ছি, কিন্তু সেখানে শিক্ষকদের ভূমিকাটাও কিন্তু আসলে কম নয়। কারণ ওনারা ক্লাস নিচ্ছেন জুমে ঠিকই, ওনাদেরকে তো স্কুলে যেতে হচ্ছে, ওনাদেরকে ক্লাসের এই পাঠ্য যে ক্রমটা, পাঠ্যসূচিটা, পাঠচক্র, এটা কিন্তু তাদের রেডি করতে হচ্ছে, অনেক শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হচ্ছে। তো সেখানে কিন্তু ওনাদের একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। সেই ঝুঁকিটাকে আমরা মোকাবেলা করে আন্তরিকতার সঙ্গে আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সে যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা বিনির্মাণের জন্য আমি বলবো যে ফ্রন্ট লাইনে যেসব যোদ্ধারা কাজ করছে, সেখানে শিক্ষকরাও কিন্তু অন্যতম একজন, শিক্ষক সমাজরা। তো সেখানে তারা বাড়তি কাজ করছেন এই যে পত্রিকা এবং অনুষ্ঠান, এটির জন্য আমি আবারও আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি।
এবং সময় উপযোগী যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন। শিক্ষা আমাদের যেমন দরকার, সাংস্কৃতিক চর্চা দরকার এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া দরকার, সবকিছুর আপনারা করছেন কি আমার ভালো লাগার, মানে আমি একেবারে চুম্বক পয়েন্টে যদি বলতে হয়, আপনাদের ভালো লাগার বিষয়টি আমার এরকম লেগেছে যে আপনারা নির্দিষ্ট একটি বৃত্তের ভিতরে থাকেননি যে শুধুমাত্র স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে কিংবা শুধু শিক্ষা কিংবা শুধু সাংস্কৃতিক অঙ্গন। আপনারা বৃত্ত ভেঙে উন্মুক্ত একটি জায়গা সৃষ্টি করেছেন এবং আপনাদের প্রশ্নের জায়গাটি উন্মুক্ত ছিল। তো সেখানে যে আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, দুইটা সমন্বয় কিন্তু ঘটে গেছে। তো এই যে বৃহৎ একটি পরিসরের দ্বারকে আপনারা উন্মুক্ত করেছেন এবং আলোচক যারা তাদেরও কিন্তু কথা বলার সুযোগটি অনেক বেশি সৃষ্টি হয়েছে। তো এই যে আপনাদের প্রত্যুৎপন্ন মতিতা বলবো না আপনাদের সুন্দর গঠনমূলক চিন্তা, সময় উপযোগী চিন্তা, এর সমন্বয় আপনারা ঘটিয়েছেন, এর জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার মতো একেবারে অতি নগণ্য ক্ষুদ্র একজন মানুষকে এনে কথা বলার সুযোগ প্রদান করে দিয়েছে, এর জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যে আলোচক প্যানেল ছিলেন ওনাদেরকে, বিশেষ করে আমাদের প্রধান বক্তা যিনি, শুধুমাত্র তিনি যে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা তা নয়, সাংস্কৃতিক অঙ্গনেও তিনি নিজেকে এইভাবে কি কবি, কি সাহিত্য পর্যায়ে, কি সংগঠক পর্যায়ে, সংগঠন পর্যায়ে, প্রতিটি ক্ষেত্রে ওনার যতটুকু আমি শুনেছি, পত্রিকায় দেখেছি অনেক, তো খুবই ভালো লেগেছে যে আজকে এমন একটি বিশেষ, এমন একজন গুণী মানুষের সঙ্গে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ভয়ই পাচ্ছিলাম শুরু থেকে, কি বলবো কি না বলবো, তার মতো একজন ব্যক্তিত্বের সামনে কথা বলবো। তো সবকিছু মিলিয়ে আজকের আয়োজনটি আমার কাছে চমৎকার লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনারা এইভাবে এগিয়ে যান, নিজেদের যেমন প্রচারে প্রসার ঘটবে, সঙ্গে সঙ্গে আমাদের গৃহবন্দী মানুষগুলোর মানসিকতার বিকাশ এবং ভালো লাগার জায়গাটি তৈরি হবে। এবং আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করছি, সৃজনশীল মানবিক একটি বাংলাদেশ, নিশ্চয়ই সেই বাংলাদেশ আমরা সবাই মিলে বিনির্মাণ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আমরা সর্বশেষ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি স্যারের কাছে যাইব, আমাদের সচিব স্যারের কাছে। স্যারের কাছে আমার একটু জানতে চাইবো, স্যার আপনি অভিনয় এই পর্যন্ত আমি আপনার প্রোফাইল থেকে অনেক নাটক, অনেক সিনেমার অভিনয় দেখছি। আপনি স্যার কতগুলো সিনেমা বা কতগুলো নাটকে অভিনয় করছেন এই সম্পর্কে আমাদের কিছু বলবেন, আর শিক্ষাবার্তা পাঠকদের উদ্দেশ্যে, শিক্ষাবার্তা পত্রিকার উদ্দেশ্যে সর্বশেষ বলবেন স্যার। ধন্যবাদ। আমি চাকরির ফাঁকে এই পর্যন্ত আমার অভিনীত 235টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা মুক্তি পেয়েছে এবং 1274টি নাটক প্রচারিত হয়েছে। আমি এ পর্যন্ত 45টি পণ্যের মডেল হয়েছি বাংলা লিঙ্ক সহ। আমার এ পর্যন্ত 99টি গান বিভিন্ন শিল্পী গিয়েছে আমার লেখা গান। আর আমি বাংলাদেশের সকল চ্যানেলে ম্যাজিক দেখিয়েছি এবং সরকার আমাকে জাদু দেখানোর জন্য চীন, অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর, দুবাই এবং ইন্ডিয়াতে পাঠিয়েছে। সেখানে আমি বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আমি তাদেরকে বাংলাদেশকে উপস্থাপন করেছি জাদুর মাধ্যমে। আর আজকে যদি সব একবারে দেখিয়ে দিই তাহলে তো হবে না, আরো তো আবার দেখা হবে। আপনারা তো আর ডাকবেন না তাহলে যদি সব আজকে দেখি। তবে আমরা ভালো লাগবে, আমার ভালো লাগছে যে শিক্ষা বার্তা যে পত্রিকা প্রকাশিত হয় তাতে শিক্ষক প্রতিনিধিরাই কাজ করছেন, মানুষ গড়ার কারিগর যারা মানুষ গড়ছেন, তারা শিক্ষার আলো যেমন ঘরে ঘরে জ্বালিয়ে দিচ্ছে, তেমনি শিক্ষার বার্তাও তাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমার ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা, যে আমাদের করোনাকে মোকাবেলা করতে হলে আমাদের দুটি শক্তি সবচেয়ে বেশি প্রয়োজন। একটা হলো মানসিক শক্তি, একটা হলো শারীরিক শক্তি। এই দুই সেক্টরে যে দুজন আছেন তাদেরকে আপনি এনেছেন। আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এনেছেন, যে ডাক্তার সাহেবরা জীবনকে বাজি ধরে সম্মুখ সমরে তারা যুদ্ধ করছেন, তারা ঘর থেকে বেরিয়ে এসেছেন আমাদেরকে ঘরে রাখার জন্য, আমাদেরকে তারা বাঁচিয়ে তোলার জন্য, সারিয়ে তোলার জন্য তারা নিজের ঝুঁকি নিয়ে আসছেন। তারা কি করতে হবে কি না
করতে হবে, কি খেতে হবে না খেতে হবে তারা বলে যাচ্ছেন, যেমন আজকে আমাদের ডাক্তার সাহেব বললেন। আর মানসিক শক্তি বৃদ্ধির জন্য দরকার হলো সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বকে এনেছেন যিনি বিজ্ঞ আইনজীবী, আদালতের পাশাপাশি উনি সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা পালন করছে বলে আমার জানা মতে আজকে জেনেছি ফকিরহাট উপজেলায়। তেমন মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য করেছেন, দুটি সুন্দর সমন্বয় করেছেন এবং দুজনের মাঝে সেতুবন্ধন করার জন্য আমার মতো একজন বেগুনকে এনেছেন। বেগুন মানে বেগুন, যার কোনো গুণ নেই। আমরা তো এমনি আপনারা খারাপ বলেন যে আমলা আমলা আমলাগিরি দেখায়, ভাব দেখায়। আমলাদের কিন্তু সবাই ভালো চোখে দেখে না এবং ভালো দৃষ্টিতে নেয় না। কিন্তু আমার ভালো লাগছে জেলা প্রশাসক মহোদয়ের কথা শুনে ফকিরহাটে, যে তিনি শুধু আমলাই নন, একজন বাগেরহাটে যে উনি উনি জেলা প্রশাসক বাগেরহাট, উনি শুধু আমলাই নন, উনি সাংস্কৃতিক অঙ্গনকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের কথা বলছেন, আমাদের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে কাজ করছেন, আমাদের সংস্কৃতি তুলে ধরছেন, আমাদের ঐতিহ্যকে তুলে ধরছেন, আমাদের মানুষকে, ওখানকার বাগেরহাটের মানুষকে এই পতাকা তলে নিয়ে যাচ্ছেন যে আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে হবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কথা জানতে হবে, বীর মুক্তিযোদ্ধাদের কথা জানতে হবে, আমাদের সংস্কৃতির কথা জানতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের সাহিত্যের জানতে হবে এবং আমাদেরকে যখনই ক্লোশ মুক্ত হতে হবে তখনই আমাদের সাহিত্যের আশ্রয় নিতে হবে, আমাদের সংস্কৃতির আশ্রয় নিতে হবে। আপনারা জানেন যে সাহিত্য সংস্কৃতি হলো সমাজ পরিবর্তনের ইতিবাচক হাতিয়ার, যে হাতিয়ার মানুষকে কষ্ট দেয় না, মানুষের মনে আশা জাগিয়ে, মানুষের মনে ভালোবাসা জাগিয়ে, মানুষকে দেশপ্রেম শেখায়, জনপ্রেম শেখায়, মানব প্রেম শেখায়। আমাকে আল্লাহকে খুঁজতে হলে কিন্তু আপনার নিজের মাঝকে আল্লাহকে খুঁজতে হবে, আপনার হৃদয়ে ধারণ করতে হবে। আর আমার জন্ম হয়েছে এমন একটি পরিবারে, সাংস্কৃতিক পরিমণ্ডলে। আমার নাম পীরজাদা, মানে আমার বাবা পীর ছিলেন। আমার বাবার মাজারে আমি দেখেছি, বাবার দরবারে ছোট সময় দেখেছি, সেখানে দেহতত্ত্ব, ক্ষুধাতত্ত্ব, ভাবতত্ত্ব গান হয়েছে। সেখানে আমাদের সংস্কৃতি তুলে ধরেছে, আমাদের লালনকে তুলে ধরেছে, আমাদের হাসনকে তুলে ধরেছে, রাধা রমনকে তুলে ধরেছে, উকিল মুন্সিকে তুলে ধরেছে, পীর পাগলা বাবাকে তুলে ধরেছে, নজরুলকে তুলে ধরেছে, রবীন্দ্রনাথকে তুলে ধরেছে, হাম তুলে ধরেছে, নাথ তুলে ধরেছে। এগুলো তো ইবাদত। আমরা আশা করব এই শিক্ষা বার্তা পৌঁছে যাবে ঘরে ঘরে, প্রতি ঘরে, এবং এই শিক্ষক সমাজ সঠিক তথ্যটি তুলে ধরবে 56,000 বাংলা বর্গমাইলের এই বাংলাদেশে। আসুন, আমাদের একটি মাত্র দেশ, দেশটাকে ভালোবাসি, দেশটাকে এগিয়ে নিয়ে যায়, দেশটার গড়ার পিছনে যার যা অধিক্ষেত্র আছে সেখান থেকে কাজ করুন। তবে এখন নিজেকে বাঁচতে হবে। নিজে বাঁচার জন্য ঘরে থাকুন, অতি প্রয়োজন ছাড়া ঘর হতে বের হবেন না। আপনার একটি মাত্র জীবন, চলে গেলে আপনার জীবন যেমন চলে গেল, আপনার পরিবারও কিন্তু পঙ্গু হয়ে গেল। তাই জীবন বাঁচান, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, যখন বাহিরে যাবেন অবশ্যই সেখানে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজেকে চাঙ্গা রাখুন মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে। তাহলেই আপনি নিজে সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকলে আপনার সমাজ সুস্থ হবে, দেশ সুস্থ হবে। আসুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাস উপযোগী দেশ উপহার দিন এবং করোনাকে আমরা সফলভাবে মোকাবেলা করি। নিজেরা সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত অতিথি মহোদয়কে আমাদের স্টুডিওতে এমন মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক মন্ডলী যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে যুক্ত আছেন। আশা করছি দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, ঘরেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।